ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো একটু সময় নিলাম স্টার্ট করতে। তোমরা কে কে আছো একটু দেখি, হ্যাঁ 1 মিনিট 2 মিনিট একটু দেখি, আমরা ক্লাস শুরু করে দিব অ্যাজ ইউজুয়াল। আর আজকে আশা করি নেটের কোনো প্রবলেম হবে না, সব একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে ইনশাআল্লাহ। আপু এটাই হোপ রাখছি, কারণ আজকে আমি আমার লাইনটা ঠিক করিয়েছি। দেখা যাক কি ঠিক করছে, এটা আমরা আজকে ক্লাসের মধ্যেই কিন্তু প্রমাণ পেয়ে যাব। আর আমি শুরুতে একটু ব্রিফ করে নেই, আজকে আমাদের যাতে সময় কম লাগে এই জন্য আমি সুন্দর মতো টপিকগুলোও লিখে রাখছি। আমি এক এক করে আসছি। একদম শুরুর দিকে যদি বলি, যারা একদম নতুন ক্লাস করছো তোমাদের সবাইকে স্বাগতম। আর আমাদের আজকের আজকের ক্লাসটা হচ্ছে ফিজিক্সের অধ্যায় 8 আলোর প্রতিফলনের ক্লাস নম্বর 1। দুইটা ক্লাসে আমরা এই টপিকটা শেষ করব, মানে এই অধ্যায়টা আমরা শেষ করব। যেহেতু এই অধ্যায়টাতে আমাদের থিওরি পোর্শনটা অনেক বেশি, এজন্য আমি থিওরি পোর্শনের 4 ভাগের 3 ভাগ আমি আজকে শেষ করিয়ে দিব। কালকে আমাদের আরেক ভাগ থাকবে এবং কালকে আমরা ম্যাথও করব। এই চ্যাপ্টার থেকে ম্যাথ খুবই কম, একটু যদি আমরা যে ট্রিক্স আমি তোমাদেরকে যদি দেখিয়ে দিই তাহলে তোমরা সবাই আর কি পেরে যাবা, ঠিক আছে? ওইটা কোনো প্যারা না। আর আমাদের এই পর্যন্ত ক্লাস হয়েছে অধ্যায় 2 এর উপর ক্লাস হয়েছে একটি ফুল ম্যাথ ক্লাস, অধ্যায় 4 এর উপর ক্লাস হয়েছে 2টি ফুল থিওরি ক্লাস, ফুল ম্যাথ ক্লাস। অধ্যায় 2 এর যে ক্লাসটা বাকি আছে সেটা আমি শীঘ্রই তোমাদের সাথে আবারও লাইভের মাধ্যমে শেয়ার করে দিব। আজকে আমাদের অধ্যায় 8 নিয়ে ক্লাস, অধ্যায় 8 এর উপর আমাদের প্রথম ক্লাস আজকে। কালকে হবে ইনশাআল্লাহ সেকেন্ড ক্লাসটা, অর্থাৎ কালকের মধ্যে আমাদের এই চ্যাপ্টার হবে কমপ্লিট। এরপরে যেটা থাকবে সেটা হবে অধ্যায় 11। অধ্যায় 11 প্রথম ক্লাসে আমরা থিওরি পুরোটা শেষ করব, সেদিন আমরা ম্যাথও শুরু করে দিব, কারণ আমাদের অধ্যায় 11 সেটা হচ্ছে ম্যাথ পোর্শনটা অনেক বেশি। তাহলে আমরা প্রথম ক্লাসে থিওরি পুরোটা শেষ করে আমরা ম্যাথটা করে ফেলবো। আর সেকেন্ড ক্লাসে আমরা আমাদের টাইপ ভিত্তিক ম্যাথগুলো শেষ করে আমরা বোর্ড কোয়েশ্চেনও সলভ করব। অর্থাৎ এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তোমাদের 90% সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে থাকো। আজকের ক্লাসে আপু কিন্তু সর্বোচ্চ উপস্থিতি চাই, কারণ আপুর দিক থেকে সব কিছু কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলেছি, নেট ঠিক করে ফেলেছি, একদম সুন্দর মতো টপিকগুলো তোমাদের জন্য লিখে রেখেছি। আমি এক্ষুনি ক্লাসটা স্টার্ট করে দিব। সো তোমরা যারা যারা আছো তোমাদের কিন্তু কাজ হবে যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। লাইভ নেওয়ার একমাত্র উদ্দেশ্য এটাই, সেটা তোমাদের সাথে যেন আমার ইন্টারাকশন অনেক ভালো হয়। সো আমি আশা করব যে তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসটা করবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও এই ক্লাসটা করতে উৎসাহিত করবা। আমি এখন পর্যন্ত যতটুকু মেম্বার দেখতে পাচ্ছি 213 দেখতে পাচ্ছি। আমাদের ক্লাসে কি এতটুকু মেম্বার থাকে না? আমাদের ক্লাসে কিন্তু আমাদের 350+ ছিল প্রথম ক্লাসে। সো আমাদের আজকের ক্লাসেও কিন্তু অনেক 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 মেম্বারকে অ্যাড করতে হবে। এই ক্লাসটা তোমাদের স্কুলের গ্রুপে শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডদের সাথে তোমরা শেয়ার করে দাও, যাতে তোমরা একসাথে ক্লাসটা করতে পারো। একসাথে ক্লাস করলে সুবিধা কি হবে? সুবিধা হবে তুমি এই যে আমার ক্লাসটা করছো, তোমার হয়তো বা একটু যদি সমস্যা থাকে তুমি তোমার ফ্রেন্ডের সাথে কিন্তু ডিসকাশনের মাধ্যমে তোমার প্রবলেম কিন্তু তুমি সলভ করিয়ে নিতে পারবা, তাই না? আচ্ছা, আমি তোমাদের একটু কমেন্টটা পড়ি 1 মিনিট, এরপরে আমি আমার ক্লাসটা শুরু করে দেবো। আজকে আমরা অনেক 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 কিছু পড়বো একই সাথে। আমি তোমাদের কমেন্ট পড়ার আগে আমি তোমাদের আলোচনা করি। প্রথমে আমরা দেখবো আলো কি, দীপ্তিমান বস্তু কি, দীপ্তিহীন বস্তু কি, আমরা একটি বস্তুকে কেন দেখতে পাই, আমরা একটি বস্তুকে আমরা কেন দেখতে পাই, এটা আমরা শিখব। আমাদের অধ্যায় যে 8 থাকে, অধ্যায় 8-এর আমাদের যে সেকেন্ড এই চ্যাপ্টার থেকে মনে করো যে সিকিউগুলা যে আসতেছে, সিকিউগুলার মধ্যে 1 নম্বরের কোয়েশ্চেন, 2 নম্বরের কোয়েশ্চেন, এগুলা আমাদের কেমন টাইপের থাকতে পারে, বোর্ড কোয়েশ্চেনগুলা কীরকম টাইপের আসতে পারে, এগুলো আমরা আজকের ক্লাসের মাধ্যমে আলোচনা করে ফেলবো। সো এই তো, ঠিক আছে? সো আর এরপরে আমাদের 3 নম্বর 4 নম্বরেও যে কোয়েশ্চেনগুলো থাকে, যেমন উত্তল দর্পণের রশ্মিচিত্র নিয়েও আমরা আলোচনা করব। লাইভ ক্লাসের মধ্যে এই যে কলগুলো আসে, কি বলবো আর। আচ্ছা, এরপরে আমরা শিখবো নিয়মিত ভার্সেস ব্যাপ্ত প্রতিফলন, কোন প্রতিফলন দ্বারা কি ইন্ডিকেট করে এটা আমরা শিখব। এরপরে আমাদের বেসিক সংজ্ঞা শিখব, বেসিক সংজ্ঞা আমরা সব শেষ করে দিব। এরপরে বিম্ব কি, বাস্তব বিম্ব কি, অবাস্তব বিম্ব কি, এগুলো আমরা শিখব। আমরা শিখব দর্পণ কি এবং দর্পণের প্রকারভেদ, এগুলো আমরা শিখব। উত্তল দর্পণ কি এবং উত্তল দর্পণের রশ্মিচিত্র, এগুলো আমরা শেষ করে দেব। সো আপু তোমাদের থেকে 1 মিনিট একটু সময় নিচ্ছি ক্লাসটা শুরু করতে। আমি 1 মিনিট সময় নিচ্ছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং তোমরা সবাই চলে আসো ক্লাসে। ঠিক 1 মিনিট পর
ঠিক 1 মিনিট পর আমরা ক্লাসটা স্টার্ট করব। ক্লাস উইল স্টার্ট উইদিন 1 মিনিট। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এবং আমি আজকে দেখতে চাই যে আমি আমার দিকটা সর্বোচ্চ রাখলেও তোমরা তোমাদের দিকটা সর্বোচ্চ রাখছো নাকি। তোমাদের কিন্তু প্রমিস ছিল, তোমরা আমাকে কিন্তু প্রমিস করছিলা যে তোমরা হচ্ছে ক্লাসের মধ্যে সর্বোচ্চ উপস্থিতি হচ্ছে নিশ্চিত করবা, এবং একই সাথে তুমি একা ক্লাস করবা না, তুমি তোমার ফ্রেন্ডদেরকে সহ ক্লাস করবা। কারণ আমাদের এই ফ্রি প্রিমিয়াম কোর্সের উদ্দেশ্যই হচ্ছে একা শেখানো, সবাইকে নিয়ে শেখানো। আমি 1 মিনিট সময় নিচ্ছি, আমি 1 মিনিট পর এসে আমার ক্লাসটা হচ্ছে স্টার্ট করে দেবো। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, এর আগে একটু কমেন্ট নিয়ে নিই, আমি 1-2টা কমেন্ট নিয়ে নিই। আচ্ছা, আমাদের সাথে এখানে অনেকে আছে। আচ্ছা, তোমরা যারা যারা আগের ক্লাসগুলো করো নাই, তোমাদের জন্য হচ্ছে পিন করে রাখা হয়েছে কমেন্ট। তোমরা চাইলে আগের ক্লাসগুলো করে আসতে পারো এই ক্লাসটা শেষ করে, ঠিক আছে? ওকে, আমি অনেক জায়গা থেকে দেখতে পাচ্ছি অনেকে আছো। আচ্ছা, তোমাদের কমেন্ট আমি একটু পরে পড়বো, আমি ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা। প্রথমে আমরা কিছু বেসিক সংজ্ঞা শিখব। প্রথমে আমরা শিখব আলো। আলো কাকে বলে? এরপরে শিখব দীপ্তিমান বস্তু কি। এরপরে আমরা শিখব দীপ্তিহীন বস্তু কি। এরপরে আমরা একটা কোয়েশ্চেন শিখব, সেটা হচ্ছে আমরা কোনো বস্তুকে কেন দেখতে পাই। একদম A to Z ফুল ক্লাস করব আমরা আজকে, বেসিক থেকে শেষ পর্যন্ত সবই শিখব। আচ্ছা, এটা ছিল আমাদের 2 নম্বরের কোয়েশ্চেন। এরপরে আমরা আমাদের সংজ্ঞা হিসেবে আমরা আরও শিখব আলোর প্রতিফলন কি, মানে আলোর প্রতিফলন কাকে বলে এটা আমি লিখে দিব। আর আরেকটা শিখব, সেটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র। সো এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচের, আমরা হচ্ছে শিখবো এই জিনিসগুলা। আচ্ছা, তোমরা কিন্তু তোমাদের কথা রাখতেছো না, ঠিক আছে? তোমরা তোমাদের কথা রাখতেছো না। আমি হতাশ অ্যাকচুয়ালি তোমাদের উপর, যে এটা তো হওয়ার কথা ছিল না, এরকম উপস্থিতি হওয়ার কথা ছিল না। অন্য দিন না হয় ব্লাড থাকে, এই থাকে সেই থাকে, আজকে কিন্তু এমন ছিল না। আজকে ক্লাসটা আমি অবজার্ভ করবো। আজকে ক্লাসটা অবজার্ভ করে যদি মনে হয় যে না তোমাদের খুব একটা ইন্টারেস্ট নেই ক্লাসে, এরপর থেকে আর ক্লাস কিন্তু লাইভ হবে না। রেকর্ডেডও দিব নাকি তাও কিন্তু ঠিক নাই, ঠিক আছে? হ্যাঁ, আলো কখনো তরঙ্গ কখনো কণা, একই সাথে দুটা নয়। আচ্ছা, অনেকে আনসার দেওয়া শুরু করেছো। ওকে, আমি শুরু থেকে যদি বলি, আলো আলো হচ্ছে এক প্রকার শক্তি। আচ্ছা, আমি যখন তোমাদেরকে সংজ্ঞাগুলো বলবো তোমরা ট্রাই করবা খাতার মধ্যে লিখে ফেলার, ঠিক আছে? কারণ যেগুলো আমি লিখে দিব সেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, আর যেগুলো আমি তোমাদেরকে লিখে দিব না এগুলো হচ্ছে তোমাদের কনসেপ্ট বোঝার জন্য জরুরি, এবং তোমাদের কোয়েশ্চেন যদি ইজি আসে তখন তোমাদের এই সংজ্ঞাগুলো আসতে পারে। সো আমি যখন বলবো তোমরা হচ্ছে লিখে ফেলবা। সো আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের দেখার অনুভূতি জাগায়, ঠিক আছে? এখন আলোর অনেকগুলো ধর্ম আছে। আলো হচ্ছে সবসময় স্বচ্ছ সমসত্ব মাধ্যমে চলে। আলোকে আমরা বলি হচ্ছে কি তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এখন এই
তাড়িৎ চুম্বক তরঙ্গ এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে আলোর আরও কিছু ধর্ম আছে, যেমন আলো হচ্ছে শূন্যস্থানে যখন চলবে তখন শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলো কখনো কখনো কণার ন্যায়, কখনো কখনো তরঙ্গের ন্যায় আচরণ করে। এগুলো হচ্ছে তোমার একদম বেসিক জিনিস, তোমাদেরকে এত ইন ডিটেলসে পড়তে হবে না, ইন ডিটেলসে তোমাদের নাইও। কারণ তোমাদের আমরা যদি দেখি যে আলো হচ্ছে আমার কি কি অ্যাকচুয়ালি প্রদর্শন করে, আলো হচ্ছে তোমার প্রতিফলন দেখাবে, প্রতিসরণ দেখাবে, শোষণ দেখাবে, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই জিনিসগুলো হচ্ছে দেখাবে। সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটাতে পড়বো আলোর প্রতিফলন, হয়তোবা শোষণের কিছু কিছু কনসেপ্ট আসবে, একই সাথে আমি তোমাদেরকে প্রতিসরণ নিয়ে ছোট্ট একটু হচ্ছে কনসেপ্ট আমি তোমাদেরকে দিয়ে দিব, যাতে করে তোমরা হচ্ছে প্রতিফলন এবং প্রতিসরণের মধ্যে তালগোল না পাকিয়ে ফেলো। এইরকম। আচ্ছা, আজকে প্রতিদিন দেখা যায় কিছু না কিছু ডিস্টার্ব করতেই থাকে। আজকে আমার এই মাইক্রোফোনটা আমি জানি না কেন আসলে বারবার অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছে, যতই আমি লাগানোর ট্রাই করছি এটা পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে আমি জানি না, সেটা কোনোভাবে আমি আটকাতে পারছি না আজকে। আচ্ছা সরি, হ্যাঁ, ক্লাসের মাঝখানে এরকম ইন্টারাপশন হলে আমারও ভালো লাগে না আসলে। সরি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যেটা দেখলাম যে আলোর হচ্ছে কিছু কিছু আমরা হচ্ছে ধর্ম নিয়ে আলোচনা করলাম। সো এই ধর্মগুলোর ইন ডিটেলসে তোমাদেরকে যেতে হবে না। আমাদের চ্যাপ্টার যেহেতু আলোর প্রতিফলনের মধ্যে সীমাবদ্ধ, আমি তাও তোমাদেরকে শোষণ এবং প্রতিসরণ সম্পর্কে হালকা পাতলা আলোচনা করে দিব। এরপরে আমরা আসি দীপ্তিমান বস্তু। দীপ্তিমান বস্তু কি? দীপ্তিমান বস্তু হচ্ছে যে সকল বস্তু থেকে আলো নিঃসরিত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে দীপ্তিমান বস্তু। যেমন লাইট, এখান থেকে আমি আলো পাচ্ছি, বাট আমার থেকে কি তোমরা কোনো আলো পাচ্ছ না, তাহলে আমি হচ্ছে দীপ্তিহীন বস্তু। ঠিক আছে? সো দীপ্তিমান বস্তু এবং দীপ্তিহীন বস্তুকে, এটা আশা করি তোমরা সবাই বুঝে গেছো। আচ্ছা, আমরা কোনো একটা বস্তুকে কেন দেখতে পাই? আচ্ছা, দীপ্তিমান বস্তুকে আমরা হচ্ছে কেন দেখতে পাই? কারণ সেখান থেকে আলো সরাসরি আমাদের চোখে আসে। বাট আমাকে তোমরা কেন দেখতে পাচ্ছ, এটার কথা যদি আমি একটু বলি, বা ধরো তুমি আমার সামনে বসে আছো, তুমি আমাকে কেন দেখতে পাচ্ছ? আমার থেকে তো কোনো আলো নিঃসরিত হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আনসার হবে দীপ্তিমান বস্তু থেকে আলো দীপ্তিহীন বস্তুর উপর আপতিত হয়ে প্রতিফলনের পর তোমার চোখে গিয়ে পড়েছে। অর্থাৎ আমি কি বললাম? আমি বললাম হচ্ছে দীপ্তিমান বস্তু, দীপ্তিমান বস্তু থেকে আলো আসলো কার উপর? দীপ্তিহীন বস্তুর উপর। দীপ্তিমান বস্তু থেকে দীপ্তিহীন বস্তুর উপর আলো আপতিত হয়ে প্রতিফলন করেছে। প্রতিফলনের পর দেখা গিয়েছে যে তোমার চোখে এসে সেটা হচ্ছে পড়েছে, যার কারণে তুমি হচ্ছে আমাকে দেখতে পেয়েছো। সো এইভাবে আমাদেরকে কিন্তু আনসারটা করতে হবে যে যদি দীপ্তিমান বস্তু হয় সেটাকে তোমরা সরাসরি কি করতে পারছি, দেখতে পারছি। বাট দীপ্তিহীন যদি হয় বস্তু, তাহলে কি অবশ্যই সেখানে একটা লাইট সোর্স থাকতে হবে, বা এমন একটা সোর্স থাকতে হবে যেখান থেকে আমার কন্টিনিউয়াসলি লাইট এমিট করবে, মানে লাইট নিঃসরিত হবে, এরকম একটা সোর্স আমার সেখানে থাকতে হবে। যেমন এই রুমটা যদি পুরো অন্ধকার হয়, কোনো যদি লাইট সোর্স না থাকে, মানে যদি কোনো দীপ্তিমান বস্তু যদি না থাকে, তাহলে কিন্তু আমাকে কি তোমরা দেখতে পাবা না। ঠিক আছে? সো খুবই সিম্পল ব্যাপার, এগুলো একটু সুন্দর মতো নিজের ভাষায় তোমরা হচ্ছে গুছিয়ে লিখবা। আচ্ছা, এবার আসি আলোর প্রতিফলন কি, খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, এটা আমরা একটু দেখব। আলোর প্রতিফলন কি? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের, খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা, এখান থেকে আমরা ট্রাই করব একদম হুবহু এরকমই লেখার। কেন সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো
প্রথম মাধ্যমে ফিরে আসে, একে আলোর প্রতিফলন বলে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে আমি যদি এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করি, এটা আমি একটু ফাস্ট যাব। দেখো, এটা যদি আমার হয় বিভেদ তল, ধরো এটা হচ্ছে আমার এ মাধ্যম, এটা হচ্ছে আমার বি মাধ্যম, তাহলে আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে থাকে, এই যে আলো এ থেকে বিতে যাচ্ছে, অর্থাৎ আলো এক মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে যায়, তাহলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। সো এই কনসেপ্টটা, এই ঘটনাটাকে আমরা বলি আলোর প্রতিফলন। আর প্রতিসরণটাকে, প্রতিসরণ হচ্ছে যে এ মাধ্যম থেকে সে যে যাচ্ছে, ধরো আমার যদি বি মাধ্যম হয়, সে বি মাধ্যমে এরকমভাবে চলে যাবে, অর্থাৎ আলো যে এক মাধ্যম থেকে যে অন্য মাধ্যমে যে চলে গেল, এটা হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, আচ্ছা, আর শোষণ কি? শোষণ হচ্ছে এই যে বিভেদ তল বলতে যেটা বোঝাচ্ছে, এই যে স্ট্রেইট লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। সো এখানে আবার কিছু পরিমাণ আলো শোষিত হতে পারে, অর্থাৎ একই সাথে এখানে আলোর প্রতিফলন হবে, প্রতিসরণ হবে এবং শোষণ হবে। সো তোমাদের এই টপিকে আলোচনা হচ্ছে, এই অধ্যায়ের আলোচনা হচ্ছে শুধুমাত্র এই পোর্শন। আলো আসলো, দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসলো। আমার আলোচনা নিচেরটা না, আমার আলোচনা হচ্ছে উপরেরটা, অর্থাৎ আলোর প্রতিফলন। আচ্ছা, আশা করি এই যে আজকে একদমই ক্লিয়ার আছে, ক্রিস্টাল ক্লিয়ার। সো আমরা হচ্ছে আলোর প্রতিফলন কি সেটা আমরা বুঝে গেলাম। এখন আমরা দেখব আলোর প্রতিফলনের শর্ত কি। আচ্ছা, সো আলোর প্রতিফলনের শর্ত বা আলোর প্রতিফলনের সূত্র যেটাই বলো, আমার এটার প্রথমটা হচ্ছে আপতিত রশ্মি। আমি একদম তোমাদেরকে পুরো নোটের মতো করে লিখে দিচ্ছি, আমি তোমাদেরকে মুখে যা বলছি বা আমি তোমাদেরকে লিখে যা দিচ্ছি, এগুলো যদি সুন্দর মতো খাতার মধ্যে লিখে ফেলো, তোমার নোট রেডি হয়ে যাবে, একদম 100% ইনফরমেটিভ একটা নোট তোমার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এখানে হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অভিলম্ব একই সমতলে থাকবে। আর প্রতিফলনের সময় আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুইটা সমান হবে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের শর্ত। সো আমরা এখন শিখবো এই যে এতগুলো জিনিস, এই যে আমরা এই পরেই কিন্তু লিখে রাখছি বেসিক সংজ্ঞা, বেসিক সংজ্ঞা আমরা এখন সব শিখে ফেলবো। ঠিক আছে, আমি আসছি এটার মধ্যে। সো এখন আমি যদি তোমাদেরকে দেখাই যে অভিলম্বটা কি, এই যে আমি বিভেদ তল তোমাদেরকে দেখালাম, বিভেদ তল কোনটা জানো, আমি একটু তোমাদেরকে লিখে দিই। দেখো, এটা হচ্ছে আমাদের বিভেদ তল, এটা হচ্ছে আমাদের বিভেদ তল। তাহলে বিভেদ তলের লম্ব বরাবর যেই রশ্মিটা, বিভেদ তলের লম্ব বরাবর, সেটা হচ্ছে আমাদের অভিলম্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে এখন অনেকগুলো সংজ্ঞা হচ্ছে দাঁড় করাবো। সো এখানে আমরা আগে সূত্রগুলো যদি দেখি, আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি, যে রশ্মিটা আসলো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, যে রশ্মিটা প্রতিফলিত হলো, এবং এই অভিলম্ব, তিনটা একই সমতলে থাকবে। তিনটাকে আমি কিন্তু বোর্ডে এঁকে ফেলতে পারছি, তাই না? এখন এই বোর্ডটাকে যদি আমি একটা সমতল বিবেচনা করি, তাহলে এখানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব তিনটা হচ্ছে কি আমার বোর্ডের মধ্যে আঁকা গিয়েছে। কোনোটা কিন্তু আমার কি বোর্ড থেকে এরকমভাবে লম্বভাবে কিন্তু বের হয়ে যায় নাই, বা বোর্ডের ভেতরেও কিন্তু কোনোটা হচ্ছে ঢুকে যায় নাই। অর্থাৎ এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব তিনটা একই সমতলে আছে। আর আপতন কোণ কি, প্রতিফলন কোণ কি, এগুলো একটু আলোচনা করি। দেখো, এখান থেকে আমাদের যেই সংজ্ঞাগুলো লাগবে সেটা হচ্ছে আপতিত রশ্মি, আপতন কোণ, আপতন বিন্দু, অভিলম্ব। এই প্রত্যেকটা সংজ্ঞা তোমরা যখন নোট করবা খাতার মধ্যে লিখে ফেলবা, আমি প্রত্যেকটা একবার একবার করে বলে যাব। এরপরে হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলন কোণ, আচ্ছা,
তাহলে এখানে আমরা আপতিত রশ্মি কি, যে রশ্মিটা বিভেদ তলের উপর আপতিত হলো তাকে আমরা বলতেছি আপতিত রশ্মি। আর আপতন বিন্দু কি, বিভেদ তলের উপর যে বিন্দুতে আপতিত হলো এটা হচ্ছে আপতন বিন্দু। অভিলম্ব কি, তাহলে দেখো আপতিত রশ্মি শেষ, আপতন বিন্দু শেষ। অভিলম্ব কি, বিভেদ তল এর উপর লম্ব যে সরল রেখা সেটাকে আমরা বলতেছি অভিলম্ব। প্রতিফলিত রশ্মি কি, আপতিত রশ্মি বিভেদ তলে আপতিত হবার পর যে রশ্মি প্রতিফলিত হয়ে যাচ্ছে তাকে আমরা বলতেছি প্রতিফলিত রশ্মি। আচ্ছা, তাহলে আমাদের এই সংজ্ঞাগুলো শেষ। এখন হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণটা কি, দেখো এটা যদি আমি বলি আপতিত রশ্মি আর এটা অভিলম্ব, তাহলে এদের মাঝের যে কোণ সেটা হচ্ছে আপতন কোণ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি আপতিত রশ্মি ও অভিলম্বের মাঝে কোণ, একে আমরা বলি হচ্ছে আপতন কোণ। কি বললাম, আপতিত রশ্মি ও অভিলম্বের মাঝে যে কোণটা তাকে আমরা বলি আপতন কোণ। তাহলে প্রতিফলন কোণটা কি, প্রতিফলন কোণ হচ্ছে এইটা, অর্থাৎ প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মাঝে যে কোণ তাকে আমরা বলি হচ্ছে প্রতিফলন কোণ। সো আমার প্রতিফলনের সূত্র হচ্ছে এই আপতন কোণ আর প্রতিফলন কোণ দুইটা হচ্ছে সমান হবে। সো আশা করি আমরা আলো কাকে বলে, দীপ্তিমান বস্তু কি, দীপ্তিহীন বস্তু কি, কোনো একটা বস্তুকে আমরা কেন দেখতে পাই, আলোর প্রতিফলন কি, বেসিক কিছু এখানে শর্ত বা বলতে পারো বেসিক কিছু মানে সংজ্ঞা তোমাদের জন্য যেটা তোমাদেরকে শিখতে হবে সেইটা, আর একই সাথে আলোর প্রতিফলনের সূত্র, এগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। ওকে, হায় রে তোমরা তো মানে কি বলবো, প্রতিশ্রুতি তোমরা তো ভঙ্গ করতেছো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আপতন কোণ, ওকে। হ্যাঁ, আননেসেসারি কমেন্ট কেউ করবো না। আবার একই সাথে এই ক্লাসে যদি আমি দেখি এরকম উপস্থিতি, আমি আজকে তাহলে বেশিক্ষণ ক্লাসও নিব না, ঠিক আছে, আমারও শান্তি, তাহলে আমি বেশিক্ষণ ক্লাস নিলাম না, আমিও বেঁচে গেলাম। তাহলে আমাদের এখানে এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার। ওকে, সো এবার আসি আমরা হচ্ছে দুইটা বেসিক জিনিস শিখব, সেটা হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন আর হচ্ছে আমাদের ব্যাপ্ত প্রতিফলন। আমরা এখন শিখব নিয়মিত প্রতিফলন আর হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন, এই দুইটা জিনিস আমরা হচ্ছে শিখব। আচ্ছা, তোমাদের এই অবস্থা কেন আমাকে একটু বলো তো। হ্যাঁ, মানে ক্লাস কি করতে আর ভালো লাগছে না নাকি? আচ্ছা, নিয়মিত প্রতিফলন, যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তবে তাকে নিয়মিত প্রতিফলন বলে। ব্যাপ্ত প্রতিফলন জাস্ট উল্টাটা হবে। সো আমি একটু তোমাদেরকে চিত্রের মাধ্যমে জিনিসটাকে এক্সপ্লেন করি। এখানে বলেছে যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, আমি যদি এখানে ফিগারের মাধ্যমে জিনিসটাকে তোমাদের এক্সপ্লেন করি তাহলে দেখো এক্সপ্লেন বুঝে যাবে। তাহলে তোমরা এরা মনে করো আমার সেই বিভেদ তল, তাহলে এখানে আমার এই একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসলো, এই যে দেখো তারা পরস্পর সমান্তরাল, আর এটা হচ্ছে আমার মনে করো প্রতিফলক পৃষ্ঠ। আচ্ছা, প্রতিফলক পৃষ্ঠ কি, যে পৃষ্ঠ থেকে প্রতিফলনটা হচ্ছে সেটাকে আমরা বলি প্রতিফলক পৃষ্ঠ। তাহলে এখানে দেখো এই প্রতিফলক পৃষ্ঠটা আমার কি মসৃণ দেখতে পাচ্ছি,
প্রতিফলক পৃষ্ঠটা মসৃণ, এই যে প্রতিফলক পৃষ্ঠটা এখানে মসৃণ। সো এখানে আমার একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতনের পর আমার এই যে প্রতিফলিত রশ্মিগুলাও যদি এরকম সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী গুচ্ছে যদি পরিণত হয়, অর্থাৎ মিলিত যদি হয় বা ছড়িয়ে যদি, যেগুলো আমরা শিখবো দর্পণের ক্ষেত্রে আমরা শিখবো যে কোনটাকে আমরা অভিসারী দর্পণ বলি, কোনটাকে আমরা অপসারী দর্পণ বলি, এগুলো আমরা শিখবো। সো এখন জাস্ট এই দুটো কথা তোমরা জাস্ট খাতার মধ্যে লিখে রাখো, আর আমরা হচ্ছে এই কথাগুলোই জাস্ট ছবির মাধ্যমে উপস্থাপন করলাম যে যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, এই যে যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর এই যে সমান্তরাল রশ্মিগুচ্ছে যদি পরিণত হয়, তখন আমরা তাকে বলতেছি হচ্ছে নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে তারা হচ্ছে প্রতিফলনের সবগুলো সূত্রই কিন্তু মেনে চলবে, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুইটাই কিন্তু সমান হবে। কিভাবে বুঝবো? তুমি যদি এখানে একটা অভিলম্ব আঁকো, ধর আমি প্রথম একটার জন্য দেখাই, ধরো তুমি অভিলম্ব আঁকলা, তাহলে এই কোণটা আর এই কোণটা দুইটা সমান হবে, এরকম প্রত্যেকটা আপতিত রশ্মি আর প্রত্যেকটা প্রতিফলিত রশ্মির ক্ষেত্রেই আমার হচ্ছে শর্তটা কিন্তু প্রযোজ্য হবে। ঠিক আছে? সো আমরা হচ্ছে নিয়মিত প্রতিফলন আশা করি সবাই বুঝতে পারছি। সো নিয়মিত প্রতিফলন এর ক্ষেত্রে আমার যেটা লাগবে, আমার যে পৃষ্ঠটা মানে প্রতিফলক যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটাকে আমার হচ্ছে মসৃণ পৃষ্ঠ হতে হয়, অর্থাৎ মসৃণ প্রতিফলক পৃষ্ঠ যদি হয় তাহলে আমার সেখান থেকে নিয়মিত প্রতিফলন হবে। এখন যদি আমি তোমাদেরকে বলি ব্যাপ্ত প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন, তো এই ব্যাপ্ত প্রতিফলনটা কি? জাস্ট উল্টাটা হবে, যে হচ্ছে যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী রশ্মিগুচ্ছ বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয়, তখন আমরা সেই প্রতিফলনকে বলি হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। সো এই ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আমার যে পৃষ্ঠটা হবে সেটা হতে হবে অমসৃণ, অর্থাৎ ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আমার হবে অমসৃণ পৃষ্ঠ। ঠিক আছে? ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আমার হবে অমসৃণ পৃষ্ঠ। সো এটাকে আমি যদি ফিগারের মাধ্যমে এক্সপ্লেন করি, ধরো এই যে পৃষ্ঠটা হচ্ছে এরকম, ঠিক আছে, আমি যদি এখানে এরকম দেখাই, এটা হচ্ছে আমার এই প্রতিফলক পৃষ্ঠ। সো এখানে মনে করো আপতিত রশ্মিগুচ্ছ ধরো সমান্তরালই আসলো, সমান্তরাল আসলে তো সমস্যা নাই, বাট প্রতিফলিত হলো এইভাবে। ঠিক আছে? অর্থাৎ কোনোটার সাথে এখন আর সমান্তরাল নাই, অর্থাৎ তারা যখন প্রতিফলিত হয়েছে, প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ আর সমান্তরাল নাই, কিংবা অভিসারী রশ্মিগুচ্ছ হবে না, অভিসারী বা অপসারী মানে মিলিত হবে না, ছড়ায়ও যাবে না, কিছুই হবে না। ঠিক আছে? জাস্ট এরকম উল্টা পাল্টা ভাবে তারা হচ্ছে প্রতিফলিত হবে। সো এই যে প্রতিফলনটা হলো, এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। সো এই ব্যাপ্ত প্রতিফলনটা কখন হবে? যখন অমসৃণ পৃষ্ঠ থাকবে। ঠিক আছে? আর এখানে কিন্তু প্রতিফলনের সূত্র মানবে না, অর্থাৎ এই আপতন কোণ আর প্রতিফলন কোণ কিন্তু সমান হবে না। আচ্ছা, ওকে, তাহলে আমার জন্য তোমরা কাজটা হয়তো বা অনেক ইজি করে দিয়েছো, যে আজকের ক্লাসটা হয়তো বা কেউ করতে চাচ্ছ না, তাহলে আমি আজকে আর খুব বেশি কিছু পড়াবো না। আমি হয়তো বা দেখা যাবে এই বিম্ব পর্যন্ত পড়াই আমি আজকের ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে? থ্যাংক ইউ। আমি আজকে এমনিও অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ আজকে আমি অফলাইন ক্লাস নিয়েছি বন্দি পাঠশালা অফিসে। সো এখন যেহেতু আমার মনে হচ্ছে যে না, এইটা তোমরা এই চ্যাপ্টার তোমরা সবাই পারো, কোনোই সমস্যা নাই, তাহলে তো আমার জন্য খুব ভালোই হলো যে আমি ক্লাসে তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমার নিয়মিত প্রতিফলন আর হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন, এটা আমি তোমাদেরকে পড়ালাম। ওকে, সো এইবার আমরা যাব হচ্ছে এরপরে, এটা হচ্ছে আমাদের বেসিক কিছু সংজ্ঞা শিখবো। দর্পণ। আচ্ছা, প্রতিফলক পৃষ্ঠটা আমি যেহেতু তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, নিয়মিত প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন, সো আমি এখন ইজিলি দর্পণে চলে যেতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তোমরা এখনই চলে গেছো প্রধান অক্ষ, গৌণ অক্ষ, মানে এই দিকে হচ্ছে চলে গেছো। আমি তো পড়াবো এগুলা, তাই না? যেগুলো পড়াচ্ছি এগুলো একটু মনোযোগ দাও, স্টেপ বাই স্টেপ আসবো। এখন অনেকের যদি এখানেই প্রবলেম থাকে, এরপরে কি আমি আর শুরু করতে পারবো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখন তাহলে স্কিপ করে যাই, মাঝখানে অনেক কিছু আমি হচ্ছে স্কিপ করে যাই, আমি ডিরেক্টলি হচ্ছে তোমার দর্পণে চলে যাই, যেহেতু তোমরা এগুলো সবাই পারো। আমি আমার নোটটাকে ফলো করছি, আমার নোট এর এখানে মোটামুটি সব কিছু সুন্দর মতো করে আমি লিখে রেখেছি, গুছিয়ে লিখেছি। সো আশা করি মানে এখন স্কিপ করলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা শিখবো হচ্ছে দর্পণ। মাঝে তো তোমরা সবই পারো, সো ওগুলো আমি আর তোমাদেরকে দেখাবো না। দর্পণ কি এটা দেখবো। সো দর্পণ কি এটা যদি আমি তোমাদেরকে বলি, যে মসৃণ তলে
আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। আচ্ছা, এখন এই দর্পণটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের সমতল দর্পণ, আর আরেকটা হচ্ছে আমাদের গোলীয় দর্পণ। আবার এই গোলীয় দর্পণটাকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, আরেকটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। সো এগুলো আমরা হচ্ছে কাকে বলবো এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি যদি দেখি যে তোমাদের একটু সমস্যা আছে কারোর, তাহলে আমি ওই সমস্যার আনসারটা দিয়ে এরপর আমি পরে চলে যাচ্ছি। আপু স্কিপ করেন না। আচ্ছা আপু এমনভাবে বলেন কেন, আমরা করব ক্লাস কোথায়? 150 জন ক্লাস করতেছো, আমার ক্লাসে আমি 150 জন নিয়ে কেন ক্লাস করাবো? একটা ফ্রি কোর্স, হ্যাঁ, প্রিমিয়াম কোর্সেই দেখা যায় 150 জন থাকে। তাহলে আমি যখন একটা ফ্রি কোর্স করাচ্ছি, ডেফিনেটলি এই কোর্সের উদ্দেশ্য ছিল সবাই ক্লাস করতে পারবে, সবাই ক্লাস করতে পারবে। তাহলে তোমরা তোমাদের প্রতিশ্রুতি রাখছো না। সো আমি হচ্ছে আজকের ক্লাসটা এই যে শেষ করাবো, আজকের ক্লাসে শেষ করানোর পর ক্লাস বন্ধ, ঠিক আছে? আমি আর হচ্ছে ক্লাস হচ্ছে করাবো না, কারণ বিগত জাস্ট কালকের ক্লাসেও এইটার ডাবল উপস্থিতি ছিল, কালকের ক্লাসেও এইটার ডাবল উপস্থিতি ছিল। এখন আজকে যেহেতু উপস্থিতি অর্ধেক, এর মানে হচ্ছে তোমরা হয়তো বা এই চ্যাপ্টারটা পারো। সো তোমরা যদি এই চ্যাপ্টারটা সবাই পারো, তাহলে কি আমি শুধু শুধু কেন পড়াবো এই চ্যাপ্টার বলো? হ্যাঁ, শুধু শুধু পড়ানোতে তো আমার তো কোনো লাভ নাই। আমার প্র্যাকটিস করে কি লাভ আছে? আমি তো পড়াই যাতে তোমরা শিখো। সো তোমরা যদি পারো তাহলে আমি কেন পড়াবো? আরেকটা কথা, সেটা হচ্ছে কালকে সবাই আমাকে তোমরা হচ্ছে বলছিলা যে হচ্ছে নেট প্রবলেম কিছু বোঝা যাচ্ছে না। আজকে নেট একদম ক্রিস্টাল ক্লিয়ার, শুরু থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার। কোথায়? সো আমি ওই যে কালকে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে হচ্ছে যারা ক্লাস করার তারা এমনিই ক্লাস করবে। সো ওই যে আমি তো ঠিক আজকে কি পেয়ে গেলাম, প্রমাণ তো পেয়েই গেলাম যে নেট ঠিক করিও কোনো লাভ হয় নাই। ঠিক যারা ক্লাস করার তারাই ক্লাস করছে, বাকিরা ক্লাস করছে না, তাই না? ওকে, আচ্ছা আপু ক্লাস শেষ না করে যান না প্লিজ। আমি তোমাদের উপস্থিতি দেখে হতাশ, লিটারেলি হতাশ। কারণ একটা ফ্রি কোর্সের উপস্থিতি এত কেন কম থাকবে? একটা টিম পুরো কাজ করতেছে এই কোর্সের পিছনে, দিন রাত একটা টিম পুরোপুরি কাজ করতেছে। তোমাদেরকে সকালবেলা আপডেট দিচ্ছে যে আজকে ক্লাস হবে, বিকালবেলা আপডেট দিচ্ছে আজকে ক্লাস হবে, সন্ধ্যাবেলা আমি নিজে পোস্ট দিলাম যে আজকে ক্লাস হবে। সেখানেও তো দেখলাম যে অনেকে বলছো ক্লাস করবা, কিন্তু এই অবস্থা কেন? আমি আমার এই ফ্রি কোর্সে কিন্তু এত কথা বলতে আমারও মানে হচ্ছে একদমই ভালো লাগছে না। সো আমি হচ্ছে যত সম্ভব আমি স্কিপ করে তাহলে ক্লাসটা শেষ করি, ঠিক আছে? এটাই মনে হয় ভালো হয়। আচ্ছা, সো আমি হচ্ছে দর্পণ পড়াচ্ছিলাম। দর্পণে বলেছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা বলি হচ্ছে দর্পণ। অর্থাৎ দর্পণ হবে এমন একটা প্রতিফলক পৃষ্ঠ যেখানে সব সময় আলোর নিয়মিত প্রতিফলন হবে, ঠিক আছে? ব্যাপ্ত প্রতিফলন সেখানে হবে না, সেখানে নিয়মিত প্রতিফলন হবে। এখন সেটার আকারের উপর ভিত্তি করে, বা আমি বলতে পারি সেটার আকৃতির উপর ভিত্তি করে আমি তাকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সমতল দর্পণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে এখন আমাদের চেঞ্জটা কোথায় আসবে সেটা আমরা একটু দেখি। সমতল দর্পণ হচ্ছে যে দর্পণ সমতল এবং যে দর্পণ মসৃণ এবং সমতল, এই কথাটা লিখলে মনে হয় ভালো হয়। যে দর্পণ মসৃণ এবং সমতল এবং যাতে নিয়মিত প্রতিফলন ঘটে থাকে তাকে সমতল দর্পণ বলে। তাহলে আমরা কি দেখলাম? যে দর্পণ সমতল এবং মসৃণ এবং যাতে নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা সমতল দর্পণ বলি। অর্থাৎ এটা যদি হয় আমার সেই দর্পণ, তাহলে এই যে এটা হচ্ছে আমার সমতল দর্পণ। আমার এই যে আলোক রশ্মি হয়তো বা এই যে এইভাবে আসবে বা এইভাবে আসবে, যেভাবে আসুক, মানে এই যে দর্পণটা দেখতে এমন হবে। সো এটাকে আমরা বলি হচ্ছে সমতল দর্পণ। তাহলে গোলীয় দর্পণের সংজ্ঞা কি হবে? গোলীয় দর্পণের সংজ্ঞা হবে যে দর্পণ কোনো গোলকের অংশবিশেষ
বা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে দর্পণ মসৃণ এবং বা বলতে পারো যে প্রতিফলক পৃষ্ঠ, এটা বলতেও পারো, কোনো সমস্যা নেই। যে প্রতিফলক পৃষ্ঠ মসৃণ এবং কোনো গোলকের অংশ বিশেষ, কেন আমি বলছি গোলকের অংশ বিশেষ এটা আমি আসছি একটু পরে। যে দর্পণ মসৃণ এবং কোনো গোলকের অংশ বিশেষ এবং যাতে নিয়মিত আলোর প্রতিফলন ঘটে তাকে আমরা বলি হচ্ছে গোলীয় দর্পণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। আচ্ছা আচ্ছা, এটার জন্য আমি একটু এক্সপ্লেন যদি করি, এখান থেকে আমি অনেক কিছু এক্সপ্লেন করে দিব একসাথে। মনে করো এটা হচ্ছে আমার সেই গোলক, ঠিক আছে? আমি এখানেও যদি আঁকি আবার, এটা হচ্ছে আমার সেই গোলক। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে নাকি আমি একটু চেক করি, দাঁড়ো। যারা ক্লাস থেকে চলে যাচ্ছে তাদের জন্য আমরা শাস্তি পাবো কেন আপু? তোমাদের জন্যই কন্টিনিউ করছি, নাহলে আমি কন্টিনিউ করতাম না, ঠিক আছে? হ্যাঁ আপু, আমরা তো করছি, বাট কথা কি এটা ছিল বলো? কথা ছিল হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সহ ক্লাস করবা, তোমরা এমনভাবে আমাদের এই কোর্সটাকে তোমরা এমনভাবে প্রমোট করবা, এমনভাবে শেয়ার করবা যেন সবাই ক্লাসটা করতে পারে। এটাতে আমার কোনো স্বার্থ নেই। আমার কোনো স্বার্থ আছে, আমার ক্লাস আরেকজন দেখলে আমার কি স্বার্থ? স্বার্থ মানে আমি একদম নিঃস্বার্থভাবে একটা কোর্স তোমাদের জন্য করতে চেয়েছি, বাট এটার উদ্দেশ্যটা আসলে সাধিত হয়নি আজকের, অ্যাটলিস্ট আজকের ক্লাসে। বিগত প্রত্যেকটা ক্লাসে হয়েছে, কিন্তু আজকের ক্লাসটাতে হয়নি। সো এটার জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে কি বলবো, আমি তোমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আর কি। আচ্ছা হ্যাঁ, স্কিপ করবো না, যাও স্কিপ আমি হচ্ছে পড়াবো শেষে, একদম লাইভ শেষে যদি দুজনও থাকো আমি ক্লাস করাবো, সমস্যা নেই। দেখো তাহলে এখানে হচ্ছে আমার দুটো গোলক আমি আঁকছি। সো এখন আমি এই অবতল দর্পণ এটার সঙ্গে আমি কিভাবে দিব, দেখো মনে করো এই যে আমার এতটুকু হচ্ছে দর্পণ, ঠিক আছে? এতটুকু হচ্ছে আমার দর্পণ, এটাকে আমি পেছনের দিকে আমি এটাকে বাধা দিয়ে দিলাম, অর্থাৎ আলো এই পাশ থেকে আসতে পারবে না, আলোকে এই পাশ থেকে আসতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখো এখানে আমার তাহলে আলোক রশ্মিটা কোন পাশ থেকে আসবে? এই যে আলোক রশ্মিগুলো এইভাবে আসবে, তাই না? আচ্ছা, তাহলে এখন অবতল দর্পণের সংজ্ঞা আমি কি দিব? যে প্রতিফলক পৃষ্ঠ কোনো গোলকের অংশ বিশেষ, ডেফিনেটলি তাকে একটা গোলীয় দর্পণ হতে হবে, এরপরেই না উত্তল না অবতল সেটা আমরা বিবেচনায় আনবো। তাহলে প্রথম কথা হচ্ছে যে প্রতিফলক পৃষ্ঠ কোনো গোলকের অংশ বিশেষ এবং যাতে আলোর প্রতিফলনটা কি গোলকের নিচু পাশ থেকে সংগঠিত হয়। দেখো তো এই যে গোলকের উঁচু পাশ কি, এটা গোলকের নিচু পাশ থেকে আলোক রশ্মিগুলো আসছে, তাহলে আমরা এটাকে কি বলবো? তাহলে এটাকে আমরা বলবো অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যে প্রতিফলক পৃষ্ঠ মসৃণ, অবশ্যই কি হতে হবে? মসৃণ। মসৃণ হলে সে হচ্ছে কি হবে? দর্পণ হবে। এরপরে কি কোনো গোলকের অংশ বিশেষ, এই কথাটা মানে সে হচ্ছে গোলীয় দর্পণের মধ্যেও চলে আসলো, এবং যার নিচু পৃষ্ঠ থেকে আলোর প্রতিফলন সংগঠিত হয়, এই কথাটা দ্বারা সে অবতল দর্পণের মধ্যে পড়ে গেল। তাহলে আমাদের সংজ্ঞাটা কি হবে? যে প্রতিফলক পৃষ্ঠ মসৃণ এবং কোনো গোলকের অংশ বিশেষ এবং যে দর্পণে আলোর প্রতিফলন দর্পণের নিচু পাশ থেকে সংগঠিত হয় বা গোলকের নিচু পাশ থেকে সংগঠিত হয়, সে দর্পণকে আমরা বলি হচ্ছে অবতল দর্পণ। তাহলে এটা হচ্ছে আমার এই অবতল দর্পণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে উত্তল দর্পণটা কি হবে এটা নিয়ে একটু আলোচনা করি। যে দর্পণ আমি যদি একটু আঁকি এখানে, তাহলেই বুঝতে পারবা। ধরো এই পৃষ্ঠ আমি অফ করে দিলাম, তাহলে এখান থেকে কোনো আলো প্রতিফলিত হতে পারবে না। তাহলে আমার আলো আপতিত হবে কি এই পাশ থেকে, আলো কোথা থেকে আপতিত হবে? এই পাশ থেকে। আচ্ছা আমি মানে উল্টাকে ফেলছি, সরি, আচ্ছা আমি উল্টাকে ফেলছি এখানে, এটা হবে এই পাশ থেকে, না উল্টাইকে ফেলছি। ভেতরের পাশটা আমি অফ করে দিলাম। এখন তাহলে আমার আলো প্রতিফলিত হবে এই যে আপতিত হবে এই পাশ বরাবর। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ক্লাসিফাই করি তাহলে আমরা বলতে পারবো যে প্রতিফলক পৃষ্ঠ মসৃণ এবং কোনো গোলকের অংশ বিশেষ এবং যে দর্পণের মধ্যে আলো প্রতিফলিত হয় দর্পণের উঁচু পাশ থেকে, এই যে এটা যদি হয় আমার দর্পণ বা গোলক যদি আমি বলি, এটার উঁচু পাশ থেকে যদি আলো প্রতিফলিত হয় তখন আমরা সেটাকে বলবো উত্তল দর্পণ। তাহলে আমরা দেখলাম প্রথমে দর্পণ আমরা কাকে বলবো। দর্পণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সমতল আর হচ্ছে গলীয়। এরপরে হচ্ছে আমরা গলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ।
উত্তল দর্পণ আমরা কাকে বলবো, অবতল দর্পণ আমরা কাকে বলবো। আশা করি এই জিনিস আমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা আমরা এতটুকু ক্লিয়ার নাকি একটু বলো সবাই, তাহলে আমি এর পরে হচ্ছে যাব, ঠিক আছে। আচ্ছা আপু, স্টুডেন্টরা 3 বছর ধরে থিওরি ক্লাস সম্পর্কে ভালো ধারণা অর্জন করছে, তাই বেশি করে বোর্ড কোয়েশ্চেন সলভ করালে এই লাস্ট টাইমে স্টুডেন্টদের বেশি উপকার হইতো অ্যান্ড ছাত্র আই গেস বেশি প্রেজেন্ট থাকতো। ওকে, সো মেহেদি হাসান রিফাত, আমি আপনার জন্য এই কথাটা বলতে চাচ্ছি যে আমার এই ক্লাসটা হচ্ছে একই সাথে কি করবে, বেসিকটাকেও ক্লিয়ার করবে এবং একই সাথে সিকিউ এমসিকিউ সেগুলোও তারা যেন কভার আপ করতে পারে। এটা মানে এইভাবে আমি আমার কোর্স প্ল্যানটা হচ্ছে সাজিয়েছি। আপনি যদি আমার ডে 1 থেকে ডে 7 পর্যন্ত ক্লাসগুলো যদি আপনি দেখে থাকেন, যদি না দেখে থাকেন পিন কমেন্ট করা আছে, আপনি গিয়ে একটু কষ্ট করে দেখে নেবেন। আর আপনার জন্য আরেকটা কথা আমি হচ্ছে বলতে চাই যে হচ্ছে 3 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স আছে। পরীক্ষার 1 মাস আগেও আমি এমন স্টুডেন্ট দেখেছি দর্পণ কি সে সেটাই বোঝে না। এখন কোনো একটা স্টুডেন্ট যদি অবতল দর্পণ কি সেটাই যদি সে না বোঝে, আমি যদি তাকে এখন অবতল দর্পণের রশ্মি চিত্র যদি আমি দেখাই, আমি যদি তাকে এই রিলেটেড অঙ্ক করতে দিই, সে কীভাবে পারবে? আমার অ্যাকচুয়ালি জানা নেই। যদি আপনার জানা থাকে আপনি কষ্ট করে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আমার এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র ওই সব স্টুডেন্টদের জন্য না যারা এই 3 বছর ধরে পড়াশোনা করেছে, আমার ক্লাসটা সবার জন্য। যারা 3 বছর ধরে পড়াশোনা করেছে তারাও রিভাইজ করবে, যারা হচ্ছে 2 বছর ধরে পড়েছে তারাও তাদের যে জ্ঞানের যে সীমাবদ্ধতাটা ছিল সেটাও হচ্ছে তারা করবে ডেভেলপ, আর যারা কিছুই পড়ে নাই তারাও যাতে শুরু থেকে পড়তে পারে এই ব্যবস্থা আমি করেছি ক্লাসে। আর আমি অধ্যায় 2 অধ্যায় 4 আমি এইভাবেই পড়িয়েছি, বেসিক আগে পড়িয়েছি, এরপরে হচ্ছে বোর্ড কোয়েশ্চেন আমি হচ্ছে করিয়েছি। সো ওই ক্লাসে স্টুডেন্টগুলো ছিল, ঠিক আছে। এখন আজকে হয়তো বা কোনো একটা কারণে নেই, সো আসলে অন্য কোনো কারণ দিয়ে এই রিজনটাকে জাস্টিফাই করা আমি মনে করি না উচিত, ঠিক আছে। আচ্ছা ক্লাস 9-এর আপু নিউ সি, এখানে আমার ক্লাস 9-এর স্টুডেন্টও আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, আমাকে থ্যাংক ইউ বলে লাভ নাই, তোমরা তোমাদের প্রতিশ্রুতি হচ্ছে রাখো নাই, সো এটাই হচ্ছে বড় কথা, ঠিক আছে। আচ্ছা সো আমরা হচ্ছে দর্পণ কি এই জিনিসগুলো আমরা হচ্ছে বুঝে ফেলছি। সো এখন আমরা হচ্ছে তোমরা যেহেতু হচ্ছে পারোই, বিম্ব তো তোমরা হচ্ছে পারো, সো ওই দিকে আমি আর হচ্ছে যাব না। বিম্ব কি আমি ডিরেক্টলি হচ্ছে তাহলে উত্তর দর্পণের দিকে হচ্ছে চলে যাই, যেহেতু মানে তোমরা হচ্ছে সবই যেহেতু পারো, তাহলে আমি ডিরেক্টলি উত্তল দর্পণ ও রশ্মি চিত্র এখানে আমি হচ্ছে চলে যাই। আচ্ছা তাহলে প্রথমে আমরা শিখব এই যে উত্তল দর্পণ ও এই উত্তল দর্পণের রশ্মি চিত্র। আচ্ছা এটা করে আমি আমার ক্লাস শেষ করে দেব। আচ্ছা তাহলে প্রথমে আমি যদি একটু দেখি যে দর্পণ, আমি প্রথমে আগে অবতল দর্পণ আগে হচ্ছে তোমাদেরকে দেখাই। আমি মনে করি প্রধান অক্ষ, প্রধান ফোকাস, মেরু এই সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। ওই ধারণা থেকে আমি একটা অবতল দর্পণ এঁকে তোমাদেরকে ওই জিনিসগুলো আমি এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমে আমি হচ্ছে এইখানে একটা অবতল দর্পণ আমি এঁকে ফেললাম, ভালো কথা, অবতল দর্পণ আঁকা শেষ। তো এখন এই অবতল দর্পণের এই যে সর্বোচ্চ যে পয়েন্টটা পি, এখানে পিটা হচ্ছে অবতল দর্পণের মেরু, ঠিক আছে। কি বললাম, এই যে আমার সর্বোচ্চ, এই যে আমার একটা অবতল দর্পণ আমি আঁকলাম, এই অবতল দর্পণের এই যে সর্বোচ্চ যে পয়েন্টটা সেটাকে আমরা বলতেছি পি, মানে এটা হচ্ছে মেরু পি, অর্থাৎ এটা হচ্ছে অবতল দর্পণের মেরু। আচ্ছা তাহলে এই অবতল দর্পণটা কি নিশ্চয়ই আমার হচ্ছে কোনো না কোনো গোলকের অংশ বিশেষ, ওই গোলকের যে কেন্দ্র সি এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে আমি কি বললাম, এই অবতল দর্পণ যেটা, আমি আরেকবার যদি একটু তোমাদেরকে বলি যে এই অবতল দর্পণ যেটা, এই অবতল দর্পণ নিশ্চয়ই কোনো একটা গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্র এটাকে আমরা বলি হচ্ছে সেই দর্পণের বক্রতার কেন্দ্র। আর বক্রতার ব্যাসার্ধের কথা যদি বলি, এটা হতে পারে বক্রতার ব্যাসার্ধ। গোলক বা একটা বৃত্তের কথা যদি বলো, বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র যদি হয়, এটা প্রত্যেকটা কি বৃত্তের ব্যাসার্ধ, তাই না। সো এখানেও আমার সেম জিনিস, এই যে এই প্রত্যেকটাকে আমি যদি একটা ধরি এখান থেকে সি এ, তাহলে এই সি এ এটা হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ।
আচ্ছা, এবার আসে প্রধান ফোকাস। প্রধান ফোকাস নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। কীভাবে বুঝবে এটা হচ্ছে আমার প্রধান অক্ষ? এই যে মেরু আর বক্রতার কেন্দ্র, আমি কথাগুলো বলছি তোমরা লিখে নাও। মেরু আর বক্রতার কেন্দ্র এর মধ্য দিয়ে যে সরল রেখাটা চলে যাবে সেটাকে আমরা বলি প্রধান অক্ষ। ফোকাস, ফোকাসটা কি? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যে আসলো, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর, ধরো প্রতিফলনের পর তারা যেই বিন্দুতে মিলিত হয়, ধরলাম এই বিন্দুতে মিলিত হচ্ছে বা যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এটা আসবে আমার উত্তল দর্পণের ক্ষেত্রে। যেমন আমি উত্তল দর্পণটা যদি এখানে এঁকে দেখাই, উত্তল দর্পণটা এখানে মনে করো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসলো, এসে প্রতিফলন করলো, তো এটাকে আমি পেছন দিকে যদি বাড়াই, ভালো কথা, এরপরে আসলো চলে গেল এভাবে, এটাকে আমি পেছন দিকে বাড়াচ্ছি, ভালো কথা, আচ্ছা আমি এটা আপাতত এইভাবে হচ্ছে দেখাই, আমি এইটা না নিই, ধরো এরকম প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পরে ফোকাস দিয়ে কি অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, বা আমি এটাকে এভাবে বলতে পারি প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে প্রতিফলিত রশ্মিগুলা। বা অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাচ্ছে। তাহলে আমি ফোকাস বিন্দু সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে, কিংবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই যে এই বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে, তাকে আমরা বলি হচ্ছে প্রধান ফোকাস। আর তুমি হচ্ছে প্রধান অক্ষটাকে তুমি এইভাবেও সংজ্ঞায়িত করতে পারো যে প্রধান ফোকাস আর মেরু এই দুটা সংযোগ যে রেখাটা সেটাকে আমরা বলবো হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ বাদে বাকি সব অক্ষ সেগুলো হবে হচ্ছে আমাদের গৌণ অক্ষ। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে মেরু কাকে বলে, আমরা শিখলাম বক্রতার কেন্দ্র কি, বক্রতার ব্যাসার্ধ কি, এরপরে আমরা শিখলাম হচ্ছে প্রধান অক্ষ কি, প্রধান ফোকাস কি। সো আমরা আশা করি এই টপিকগুলো আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, আপু আমি দীর্ঘদিন ধরে আপনার ক্লাসগুলো করেছি, আপনার ক্লাস অবশ্যই আমি উপকৃত হয়েছি এবং হচ্ছি, প্লিজ আপনি মাইন্ড করেন না, ইটস ওকে। আপনি আপনার সাজেশন দিয়েছেন অ্যান্ড ইউ আর অলওয়েজ মানে ওয়েলকাম, হ্যাঁ, টু গিভ ইয়োর সাজেশনস। সো আপনার সাজেশনসে ভুলটা কোথায় সেটাই আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে আপু, পুরোটা করাইলে ভালো হতো, স্কিপ করেন না। 128 জন নিয়ে কী ক্লাস করাবো বলো, তুমি বলো আমাকে। এটা তো কথা ছিল না, কথা ছিল, কথা তো ছিল না এটা। তাহলে তোমরা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করছো, তাহলে এখন আমার কি করা উচিত বলো? একটা ক্লাস সম্পর্কে সকাল থেকে আপডেট করা হয়, সকাল থেকে আপডেট দেওয়া হয়, সারাদিন কাজ শেষ করে যদি তোমরা আমার কি বলবো রেসপন্স আগের ক্লাসগুলোতেও দেখেছো, আজকেও দেখছো, দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কারণ আমি লিটারেলি যখন দেখি, তোমাদেরকে আমি শুরুর দিনেই কিন্তু একটা কথা বলেছি যে হচ্ছে আমার কমেন্ট সেকশন থাকবে, তোমাদের প্রবলেমস, তোমাদের ক্লাস করে কেমন লাগছে, তোমরা এই চ্যাপ্টারটা থেকে আরও কী কী বুঝতে চাও সেই জিনিসগুলো থাকবে। তাহলেই তো আমি একটা ক্লাস নিয়ে আনন্দ পাবো। যেমন আজকে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমি আজকে যখন বন্দি পাঠশালা অফলাইনে আমি যখন আজকে ক্লাস নিলাম, অফলাইনে ক্লাস নেওয়ার সময় আমি খেয়াল করলাম তারা সবাই বেশ কি বলবো রেসপন্সিভ। আমি যখন ক্লাস করাচ্ছি, আমার কোনো একটা টপিকে যদি তারা সমস্যা হচ্ছে কারোর বুঝতে, বা তারা যদি ওই টপিকটা নিয়ে আরও জানতে চাচ্ছে, তারা আমাকে কিন্তু কোয়েশ্চেন করছে। তোমাদের থেকে আমি তো সেই কোয়েশ্চেনটা পাচ্ছি না। আর একটা ক্লাস যখন রেসপন্সিভ হবে না, একটা ক্লাস যখন ওয়ান ওয়ে হয়ে যাবে, আমি সুন্দর মতো পড়াচ্ছি, তোমরা আসলেও কি বলে পড়তেছো কি পড়তেছো না, কিছুই বুঝতেছি না, আসলে এইভাবে একটা ক্লাস হয় না। লাইভ ক্লাস হতে হয় ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ, আমি ক্লাস নিব, তুমি বুঝবা, তুমি বুঝতে পারলা নাকি সেটা কমেন্ট করবা, তোমার কোথায় কোথায় সমস্যা হচ্ছে তুমি সেটা কমেন্ট করবা। তোমাকে একটা ফিল করতে হবে যে তোমার সামনে আমি আছি, তোমার সামনে আমি থেকে তোমাকে পড়াচ্ছি। ঠিক আছে, সো এই জিনিসটাই তুমি যদি ফিল করতে না পারো, তুমি জাস্ট এইভাবে চিন্তা করলা যে আজকে ক্লাস করব, না করলেও সমস্যা নাই, কালকে করে নিব বা পরশু দিন করে নিব, তারপরে কি করবা, আমার ইনবক্স ভরা, হ্যাঁ আমার ইনবক্স ভরা, জাস্ট হচ্ছে আপু আমার এটাতে প্রবলেম, ওইটাতে প্রবলেম। পার্সোনালি সবাইকে অ্যাটেন্ড করা আমার পক্ষে পসিবল হয় না। আমার পক্ষে পসিবল হয় এই যে কমেন্ট সেকশন দেখে তোমাদের রিপ্লাই করা আমার পক্ষে পসিবল হয়।
তো তোমরা যদি আমাকে সেই অপরচুনিটিটা তোমরা যদি আমাকে না দাও তাহলে তো আমি ক্লাস কন্টিনিউ করতে পারি না, তাই না? আমি তো তাহলে ক্লাস কন্টিনিউ করতে পারি না। আচ্ছা আপু কোনো প্রবলেম নেই। আচ্ছা কোনো প্রবলেম না থাকলে কেন এরকম অবস্থা আমি তো বুঝলাম না। যাই হোক, সো আমরা হচ্ছে বেসিক যে জিনিসগুলো শেখার দরকার আমি তোমাদেরকে সেগুলো শিখিয়ে দিয়েছি। এখন আমরা দেখব হচ্ছে আলোর প্রতিফলনের নিয়ম। হ্যাঁ, নিয়ম আমরা হচ্ছে দেখব যখন দর্পণে আলো প্রতিফলিত হবে এই প্রতিফলনের কিছু নিয়ম আছে সেগুলো আমরা দেখব। এরপর আমি আসছি ওখানে। দেখো একটা টপিক পড়াতে গেলে সাব টপিক কতগুলো চলে আসে, এগুলো আমি না পড়াই কিভাবে শুধুমাত্র উত্তর দর্পণ এগুলো নিয়ে আমি আলোচনা করবো বা বোর্ড কোয়েশ্চেন আলোচনা করব, বলো? এগুলো তো আগে আমাদেরকে শিখতে হবে। এগুলো না শিখে আমি ওখানে কিভাবে যাই, আমার মাথায় তো আসে না। আচ্ছা তাহলে ফার্স্টে আসি হচ্ছে প্রতিফলনের নিয়ম। 1 নম্বর নিয়ম সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় বা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল যায়। আর আরেকটা যেটা সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মি প্রতিফলনের পর বক্রতার ব্যাসার্ধ বরাবর প্রতিফলিত হয়। আচ্ছা থিওরিটিক্যাল কথাবার্তা তো লিখলাম, এখন আমরা হচ্ছে চলে যাব এটা আসলে কি বোঝায় এগুলাতে আমরা হচ্ছে চলে যাব, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আমরা হচ্ছে যদি দেখি এখানে যে কি করা যায়। সো প্রথমে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় বা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। আমি যদি এখানে অবতল দর্পণ দেখাই তাহলে আমি এখানে কি বলেছিলাম যে প্রধান অক্ষের সমান্তরাল যদি যায় আলোক রশ্মি প্রতিফলনের পর, এই যে প্রধান অক্ষের সমান্তরাল গিয়েছে আলোক রশ্মি প্রতিফলনের পর সেটা প্রধান ফোকাস দিয়ে যায়। নাম্বার 1 ডান। আর যদি আমি উত্তল দর্পণের ক্ষেত্রে আমি যদি সেম জিনিসটা দেখাই উত্তল দর্পণের ক্ষেত্রে তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসলো প্রতিফলনের পর সেটা মনে হবে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়, আরেকটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর এই ফোকাস থেকে আসছে বলে মনে হয়। দুইটা শেষ। এরপরে আমরা হচ্ছে আসি 1 নম্বর শেষ, এরপরে আছে 2 নম্বর। প্রধান ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়। আচ্ছা এখানে আমি দেখাই এই জিনিসটাকে। 2 নম্বরটা কি হবে? প্রধান ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি, এই যে প্রধান ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। কি বললাম? প্রধান ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। শেষ। লাস্ট ওয়ান যদি আমি বলি তাহলে লাস্ট ওয়ানটা হচ্ছে এরকম যে আমি যদি অবতল দর্পণ দেখাই
তাহলে কি বলছি, এটা যদি হয় আমার বক্রতার কেন্দ্র, তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর এই বক্রতার ব্যাসার্ধ বরাবরই চলে যাবে। 3টা হচ্ছে আমার প্রতিফলনের নিয়ম, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা। সো আশা করি আমি আমার ক্লাসটা এতটুকুই রাখবো। হ্যাঁ, আমি আমার ক্লাসটা আর হচ্ছে লেন্দি করবো না। আজকের ক্লাস ওই 1 ঘন্টাই হয়তো বা, ঘুরে ফিরে এর বেশি নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সো আজকের ক্লাসে যেটা যেটা দেখলাম আমি একটু তোমাদের সাথে আলোচনা করি। সেটা হচ্ছে, প্রথমে দেখলাম আলো কি, একদম 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 বেসিক জিনিস। দীপ্তিমান বস্তু কি, দীপ্তিহীন বস্তু কি, কোনো একটা বস্তুকে আমরা কেন দেখতে পাই। তারপরে দেখলাম আলোর প্রতিফলন কি, আলোর প্রতিফলনের সূত্র আমরা হচ্ছে দেখলাম। এরপরে আমরা দেখলাম হচ্ছে বেসিক কিছু সংজ্ঞা দেখলাম। এইসব সংজ্ঞাগুলো আমি তোমাদেরকে কেন এগুলো পড়াচ্ছি, কারণ এই যে এসএসসি 2021টা হবে, কোয়েশ্চেন যখন খুব ইজি করে ফেলবে তখন দেখবা খুব কঠিন কঠিন জিনিস মাথার মধ্যে ঢুকাতে ঢুকাতে পরীক্ষার সময় ওই ইজি জিনিসগুলো আনসার করতে পারছো না, ঠিক আছে? এই প্রবলেমে অ্যাটলিস্ট 40% স্টুডেন্ট তোমরা হচ্ছে চলে যাবা, ঠিক আছে? কারণ আমি তো 3 বছর ধরে হচ্ছে আমি তো পড়াচ্ছি, যখন আমি স্টুডেন্টের পরীক্ষা নেই কঠিন কোয়েশ্চেন দিতে দিতে যখন একবার সহজ কোয়েশ্চেন দিয়ে দিই সে আর ক্যাচ করতে পারে না সেটা, ঠিক আছে? সেই জন্যই সব কিছু পড়ানো। যাই হোক, সো এরপরে হচ্ছে আমাদের এখানে দর্পণ এবং দর্পণের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আর এই উত্তল দর্পণ ও রশ্মিচিত্র, অবতল দর্পণ ও রশ্মিচিত্র, এগুলো নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছি, সেটা তোমরা হচ্ছে দেখে নিবা। আমি ভেবেছিলাম আজকের ক্লাস হচ্ছে পড়াবো না, ওই ভিডিও তোমরা হচ্ছে দেখে নিবা। মডারেটর যদি কেউ থাকো তাহলে ওই ক্লাসের লিঙ্কটা একটু কষ্ট করে দিয়ে দাও, সবাই হচ্ছে করে নিই সেখান থেকে। আমি আর খুব বেশি কষ্ট করব না তাহলে, ঠিক আছে? যেহেতু একটা ভিডিও করে ফেলছি, সো ওই দিকে আমি আর যাব না, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। আজকে ক্লাস আমি আর লেন্দি করব না, আমার আরেকটা ক্লাস করাবো, সেটা হচ্ছে কালকে। ওই ক্লাসে আমি হচ্ছে ম্যাথ করাবো, ডিরেক্টলি ম্যাথে চলে যাব। এখন কেউ যদি কিছু না বোঝো, কিছু করার নাই, ডিরেক্টলি আমি হচ্ছে ম্যাথে চলে যাব। আর হচ্ছে সেখানে আমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন করাবো, যেটা তোমরা সবাই চাচ্ছ, বোর্ড কোয়েশ্চেন। সো আমি বোর্ড কোয়েশ্চেন করাবো, ওকে? আচ্ছা, হ্যাঁ, বিম্ব এই শুরু হয়ে গেছে। বিম্ব কখন প্লাস মাইনাস হবে, এগুলোর ম্যাথ আমি কালকে করাবো। ম্যাথ আছে করানোর ইচ্ছা ছিল না, সো আমি ম্যাথ, আমরা ক্লাস 9-এর, তাই আপু ফুল চ্যাপ্টার করালে ভালো হয়। তোমাদের রেসপন্স সেটা অ্যাকচুয়ালি আমাকে একদমই বলছে না যে পুরোটা করলে ভালো হয়। ক্লাস 9-এর যারা আছো তোমাদেরকে আমি হতাশ করতে চাই না, তোমাদের জন্য আমি একটা কথা বলে দিই যে আজকে ক্লাসটা সুন্দর মতো করো। আর আমি হচ্ছে একটা ভিডিও করেছি, শর্ট ভিডিও করেছি, ওইখানে আমি উত্তল দর্পণের রশ্মিচিত্র, অবতল দর্পণের রশ্মিচিত্র কেমন হবে সেটা আমি এক্সপ্লেন করে দিয়েছি। আমি হচ্ছে ক্লাসটা শেষে, তোমরা যদি কেউ থাকো ক্লাস 9-এর স্টুডেন্ট, পার্সোনালি আমাকে হচ্ছে ইনবক্স করো, আমি হচ্ছে তোমাদেরকে সেই লিঙ্কগুলো আমি তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব, আমার শর্ট ভিডিওর লিঙ্কগুলো। তোমরা ওগুলো করে নিলে তোমরা হচ্ছে কাভার আপ করে ফেলবা আজকে, কালকে ডিরেক্টলি হচ্ছে আমরা ম্যাথে চলে যাব, ওকে? আচ্ছা, সো আজকে ক্লাস আমি এখানেই শেষ করি। আর ক্লাস নিব নাকি আমি সেটা সম্পর্কেও আমি এখন পর্যন্ত কিছু করিনি ডিসাইড। ক্লাস শেষে তোমাদেরকে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি যে ক্লাস করাবো কি করাবো না, ঠিক আছে? ওকে, সো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।